বিবিসিকে দেয়া শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়ে যা জানা গেল। সব সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশের সম্ভাব্য তারিখ জানালেন আসিফ নজরুল। জানাবো যত বছর জেল হতে পারে টিউলিপের। এবং সর্বশেষ জানাবো জুলাই আন্দোলনে আহতরা এখনো কেন রাস্তায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। বিবিসিকে দেয়া শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়ে যা জানা গেল। সম্প্রতি শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে বিবিসির সাক্ষাৎকারে বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা শীর্ষক শিরোনামে একটি ভিডিও প্রচার করা হয়েছে। এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি উক্ত দাবিতে প্রচারিত ভিডিওটি 56,000-এরও অধিকবার দেখা হয়েছে। ভিডিওটিতে 6,000-এর অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। ভিডিওটি শেয়ার করা হয়েছে প্রায় 600 বার। ভিডিওটিতে 3 শতাধিকবার মন্তব্য করা হয়েছে। ভিডিওটির মন্তব্য ঘর ঘুরে অধিকাংশ নেটিজেনকে উক্ত দাবির পক্ষে মতামত দিতে দেখা যায়। তবে ইন্টারনেটে ছড়িয়ে পড়া তথ্যটি সঠিক নয়। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। রিউমার স্ক্যানার জানায়, ভিডিওটি সাম্প্রতিক সময়ে বিবিসিকে দেয়া এক শেখ হাসিনার কোনো সাক্ষাৎকারের ভিডিও নয়, বরং এটি 2007 সালে আল জাজিরাকে পুরনো সাক্ষাৎকারের ভিডিও। অনুসন্ধানের শুরুতে ভিডিওটির ক্যাপশন পর্যবেক্ষণ করে এতে বিবিসির কথা উল্লেখ পাওয়া যায়। উক্ত তথ্যের সূত্র ধরে বিবিসির ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট যাচাই করে সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার এমন কোনো সাক্ষাৎকার খুঁজে পাওয়া যায়নি। সব সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশের সম্ভাব্য তারিখ জানালেন আসিফ নজরুল। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার গঠিত বিভিন্ন খাতের সংস্কার কমিশনের প্রতিবেদন আগামী 8ই ফেব্রুয়ারি প্রকাশ করা হতে পারে। মঙ্গলবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। আসিফ নজরুল বলেন, 6 সংস্কার কমিশন প্রধানদের সঙ্গে আজ প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঐকমত্য কমিশনের প্রধান হিসেবে এই বৈঠক করেন। তিনি সংস্কার প্রতিবেদন বিষয়ে খোঁজ নিয়েছেন। তিনি আরও বলেন, আজকের বৈঠকে কিছু সিদ্ধান্ত হয়েছে। সংস্কার কমিশনগুলোর পূর্ণাঙ্গ রিপোর্ট আগামী 8ই ফেব্রুয়ারি প্রকাশ করা হবে বলে আশা করছি। একই দিন 6 কমিশনের প্রধানরা আশু করণীয় সম্পর্কে এবং সংস্কার বিষয়ে মধ্যমেয়াদে বা দীর্ঘমেয়াদে কি করা যেতে পারে সেই বিষয়ে সর্বসম্মতভাবে সুপারিশনামা পেশ করবেন। উপদেষ্টারা বলেন, এই সুপারিশনামা এবং সংস্কার রিপোর্ট আমরা রাজনৈতিক দল এবং জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর কাছে পৌঁছে দেব। তাদের সঙ্গে আলোচনা এবং সমঝোতার ভিত্তিতে প্রথম আনুষ্ঠানিক বৈঠক হবে। আমরা আশা করছি এই বৈঠক ফেব্রুয়ারির মাঝামাঝি হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেই তারিখ নির্ধারণ করা হবে। ওই সভায় সভাপতিত্ব করবেন ঐকমত্য কমিশনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যত বছর জেল হতে পারে টিউলিপের। ব্রিটেনের সাবেক সিটি মিনিস্টার এবং লেবার পার্টির প্রভাবশালী রাজনীতিক টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করেছে ন্যাশনাল ক্রাইম এজেন্সি। সম্প্রতি ঢাকায় বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের সঙ্গে একটি গোপন বৈঠকের পরেই তদন্তের বিষয়টি প্রকাশ্যে আসে বলে জানিয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল। টিউলিপ সিদ্দিক এবং তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তির মাধ্যমে তারা প্রায় 3.9 বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করেছেন। এই প্রকল্পের 90% অর্থ এসেছে রাশিয়ার ক্রেমলিন থেকে, যার বাস্তবায়ন করছে রুশ কোম্পানি রোসাটম। এছাড়াও টিউলিপের বিরুদ্ধে একজন বাংলাদেশি ব্যবসায়ীর কাছে থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট গ্রহণের অভিযোগও রয়েছে। ব্রিটেনের ব্রাইবারি অ্যাক্ট 2010 অনুযায়ী কোনো ব্রিটিশ নাগরিক বিদেশে ঘুষ গ্রহণ করলে তার বিরুদ্ধে মামলা করা যায় এবং প্রমাণিত হলে সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড হতে পারে। এনসিএ জানিয়েছে, তারা শুধু বাংলাদেশের অভিযোগ খতিয়ে দেখবে না, বরং টিউলিপের বিরুদ্ধে ব্রিটেনে মামলার জন্য তথ্য সংগ্রহ করতে পারে। এনসিএ ইতোমধ্যেই বাংলাদেশ সরকারকে সহায়তা করার প্রস্তাব দিয়েছে, যাতে আন্তর্জাতিক চুক্তির আওতায় টিউলিপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া যায়। এটি এনসিএর বাংলাদেশের দ্বিতীয় সফর। এর আগে 2023 সালের অক্টোবরে তারা অন্তর্বর্তী সরকারের সঙ্গে দুর্নীতির তদন্তে সহায়তার বিষয়ে আলোচনা করে। অভিযোগ রয়েছে, শেখ হাসিনার মন্ত্রিসভার সদস্যরা প্রতি বছর প্রায় 13 বিলিয়ন পাউন্ড বিদেশে পাচার করতেন। এর আগে টিউলিপ সিদ্দিক গত মাসে লেবার পার্টির পদ থেকে পদত্যাগ করেন। ধারণা করা হচ্ছে তার বিরুদ্ধে চলমান তদন্তের কারণে এই পদত্যাগ। লেবার পার্টির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। টিউলিপ সিদ্দিকের সঙ্গে এই বিষয়ে কোনো যোগাযোগ করেনি এবং তিনি এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন। টিউলিপ সিদ্দিক এবং তার পরিবারের বিরুদ্ধে দুদক আরও অন্তত 2টি ফৌজদারি তদন্ত পরিচালনা করছে, তবে তিনি এসব অভিযোগ সর্বস্বীকারে প্রত্যাখ্যান করেছেন।
এনসিএ বা ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। বাংলাদেশ সরকারের সূত্র জানিয়েছে, বৈঠকে এনসিএর প্রতিনিধি দল আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী টিউলিপের বিরুদ্ধে অভিযোগ তদন্তের প্রস্তাব দিয়েছে। এনসিএ সম্ভবত টিউলিপের ব্রিটেনের হ্যাম্পস্টেড ও হাইগেট আসনে তার রাজনৈতিক ভূমিকা সম্পর্কেও প্রমাণ সংগ্রহের চেষ্টা করবে। জুলাই আন্দোলনে আহতরা এখনও কেন রাস্তায়? জুলাই আগস্টের আন্দোলনে আহতরা রাষ্ট্রীয় স্বীকৃতি, উন্নত চিকিৎসা, পুনর্বাসন এবং আজীবন ভাতা সহায়তা সহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন। শনিবার রাত 10:30 থেকে পরদিন পর্যন্ত রাজধানীর আগারগাঁও ও শ্যামলী মিরপুর সড়ক অবরোধ করে আন্দোলন করেন তারা। জুলাই আন্দোলনে আহতরা উন্নত চিকিৎসা ব্যবস্থার সহ বিভিন্ন দাবি নিয়ে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান তথা পঙ্গু হাসপাতালের সামনে প্রায় 13 ঘন্টা সড়ক অবরোধ করে আন্দোলন করেছিলেন। সেই সময় মধ্যরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের 4 উপদেষ্টার আশ্বাসের পরিপ্রেক্ষিতে রাত 3টার দিকে তারা সড়ক ছাড়েন। পরদিন 14 নভেম্বর দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আহতদের দাবি দেওয়া নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বলা হয়, দ্রুত সময়ের মধ্যে জুলাই আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসা, রাষ্ট্রীয় স্বীকৃতি, পুনর্বাসনের ব্যবস্থা এবং যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আন্দোলনকারীদের অভিযোগ, সে সময় সরকারের পক্ষ থেকে 5 কার্যদিবসের মধ্যে তাদের দাবি বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়েছিল, অথচ 3 মাস পেরিয়ে গেলেও কোনো দাবি পূরণ করা হয়নি। জুলাই আন্দোলনে আহতদের সুযোগ সুবিধার জন্য কেন বারবার রাস্তায় নামতে হচ্ছে আহত যোদ্ধাদের, এমন প্রশ্নে নানা মহলে চলছে আলোচনা সমালোচনা। সংশ্লিষ্টরা বলছেন, এই সরকারের বৈধতা দিয়েছে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আন্দোলনকারীরা, বিশেষ করে জুলাই আন্দোলনে যারা নিহত এবং আহত হয়েছেন তাদের কল্যাণেই এই সরকার বৈধতা পেয়েছে। ফলে অন্তর্বর্তী সরকারের উচিত ছিল সরকার গঠনের পরপরই গণঅভ্যুত্থানে আহতদের সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করা, অথচ আন্দোলনে আহতদের দাবি আদায়ে রাস্তায় নামতে হচ্ছে। এটা হওয়ার কথা ছিল না। এর মানে সরকার জুলাই আন্দোলনে আহতদের গুরুত্ব দিচ্ছে না। এটা রাষ্ট্রের জন্য লজ্জাজনক। কেন তারা রাস্তায় নামবে? তাদের রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া দরকার ছিল। 5ই আগস্ট সাভার আশুলিয়া আন্দোলনে পুলিশের গুলিতে চোখ হারানো মিজানুর রহমান বলেন, যাদের জন্য জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, দেশ স্বৈরাচার মুক্ত স্বাধীন হয়েছে, জনগণের সরকার হয়েছে, তাদেরকেই গত 6 মাস ধরে অবহেলার পাত্র বানিয়ে রাখা হয়েছে। এটা তো হওয়ার কথা ছিল না। এই সরকার আমাদের আগে মূল্যায়ন করা দরকার ছিল। এমন স্বৈরাচার বিরোধী আন্দোলনের পর আবার আমরা কেন দাবি দেওয়ার জন্য সড়কে আন্দোলন করব? এখন পর্যন্ত আমাদের রাষ্ট্রীয়ভাবে কোনো মূল্যায়ন করা হচ্ছে না, স্বীকৃতি দেওয়া হচ্ছে না, আমাদের পুনর্বাসনের ব্যবস্থা কিংবা উপার্জনের ব্যবস্থা করা হচ্ছে না। আমাদের তো পরিবার আছে, সংসার আছে। জুলাই আন্দোলনে আহত আরিফুল ইসলাম তনয় বলেন, আমরা গত 6 মাস ধরে বিছানায়, প্রত্যেকেই শরীরের কোনো না কোনো অঙ্গ হারিয়েছি। চাইলেই অন্য সবার মতো কাজ করার সক্ষমতা নেই। আমাদেরও তো সংসার আছে, তাদের 2 বেলা খাবারের ব্যবস্থা করতে হয়। 6 মাস ধরে কর্মহীন। তাহলে আমরা এখন কি করব? পঙ্গু জীবন নিয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো ছিল। জুলাই গণঅভ্যুত্থানে আহত নিহতদের সহায়তা নিয়ে রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বরত উপদেষ্টা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের একটি বৈঠক হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সায়েদুর রহমান বলেছেন, আন্দোলনের ট্রমার কারণে নির্দিষ্ট সময় পরপর আহতদের ক্ষোভ বিস্ফোরিত হচ্ছে। আমাদের যে মানসিক স্বাস্থ্যগত প্রস্তুতি, মেন্টাল ট্রমা বা পিটিএইচডি অ্যাড্রেস করার সামর্থ্য যথেষ্ট নয়। এরকম হাজার হাজার যোদ্ধার পিটিএইচডি অ্যাড্রেস করার সামর্থ্য নেই বিধায় তাদের মধ্যে বিস্ফোরণ হয় নির্দিষ্ট সময় পরপর। অবশ্যই আমাদের কোনো ত্রুটি বা বিচ্যুতি এটাকে স্পার্ক করে, কিন্তু মূলত একটা পিটিএইচডি সাইকেলে একটি নির্দিষ্ট সময় পরপর তাদের মধ্যে ক্ষোভ বিস্ফোরিত হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।